জায়গাতে সব কিছুগুলো চলে গেছে, আর আপনারও নয়তো ভাই ধরনের নেটে দিলে এমনি যে আমরা নেট করি, নেটে দিলে এমনি ঝরঝর করে ছাড়গুলো পড়ে যাবে আর কিছু আটকে না, পড়ে যাবে না, নেট পড়বে না, সব তো আর রাখানো যাবে না, কিছু তো যাবেই। এখন আরেকটা জটিল বিষয় হইল এই যে এই সময়টাতে অনেক ডিম ঢুকে যায় সারের সঙ্গে, ডিমটা একটু ছোট বিষয়। এই ডিমটা যদি আপনারা বাচ্চাগুলো ঠিক মতো নিতে চান, সম্পূর্ণ সারগুলো বস্তাতে ভরে রেখে দিবেন ডিম সহ। আপনারা দেখবেন যে 10-15 দিনের মধ্যে এখানে ব্যাপক বাচ্চা ফুটে গেছে। এই সারটা আবার কি করবেন, নতুন হাউস করেন, ডিম করেন আর কারি করেন, সারটা সহ দিয়ে দিলেন। যখন দিলেন তখন তারা ওই যে বললাম নিজস্ব খাদ্যের গান প্রতিটা প্রাণী পায়, ওরা চলে যাবে আর উপর থেকে আবার সারটা নেই। সদা কৌশল। এখন আমরা এই যে সার শুধু ব্যবসায়ী না, আমি কিন্তু ব্যবসার চিন্তা করে এটাতে আসি নাই, কিন্তু এখন হয়ে গেছে, মানুষের ব্যবহার বেড়ে গেছে, আমারও বাড়ি যে ঘটছে। আমার এটা থিম ছিল যে মানুষকে এটাকে উদ্বুদ্ধ কিভাবে করানো যায়। আমি সেই লাইনটাতে গেছিলাম, সেই লাইনেও রাস্তা খুঁজে পাইছিলাম। ওই যে বললাম এনআরডির সঙ্গে কাজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়াইছি, এতে প্রচার ঘোষণা হয়েছে, আমার একটু লাভ, মানুষ দুইটা করতেছে। আচ্ছা, আপনারা জানেন তো আমরা এই কৃষি প্রধান দেশে আমাদের মাটির কি অবস্থা, খাদ্যের কি অবস্থা আপনারা জানেন। একটা সময় কিন্তু অনেকগুলো রোগ আছে আমরা চিনতাম না, চিনতাম, এখন অনেকগুলো রোগ আসে নতুন নতুন, যেগুলো আমরা কল্পনাই করি নাই। এটা কিসের কারণে আসছে? খাদ্য থেকেই আসছে। আজকে আমরা ব্যবসায় চিন্তা করতেছি, নিজে বাজার চিন্তা করি না। এই যে আপনার খালি বারবার বাণিজ্যিক বাণিজ্যিক বাণিজ্যিক, আমি বলতেছি আপনার নিজে করেন, নিজে ব্যবহার করেন, নিজে নিরাপদ খাদ্য তৈরি করেন, সুস্থ থাকেন, বাকি যখন থাকবে তখন এটা বিক্রি করার চিন্তা করেন, ঠিক আছে না? আজকে দেখেন রাসায়নিক সার ব্যবহার করতে করতে ধানের আগে এত রোগ ছিল ছিল বলেন তো, এগুলো বাস্তব কথা বলতেছি। এর আগে কিন্তু আমরা শুধু গোবর টোবর এসে দিয়ে কিন্তু চাষাবাদ করতাম, কোন রোগ ছিল, এত রোগ ছিল, পচা রোগ, কারেন্ট রোগ, আরো কি কি রোগ আমি নিজেও জানি না। এর কারণ কি? এর কারণও হইল আমরা অধিক ফসল উৎপাদন করতে গিয়ে এই সমস্যাগুলো এখন ভুগতেছি। এখন আবার এখান থেকে বাইরে হওয়ার চিন্তাও করতেছি, নাহলে এত দূর আপনাদেরকে নিয়ে আসবো না। নিজে সুস্থ থাকবো, নিজের মাটিকে সুস্থ রাখবো, এই চিন্তা থেকে কিন্তু আপনারা ছোটাছুটি করতেছেন, তাই তো ভাই? আচ্ছা, এই যে দেখেন এই খাদ্যটাই কিন্তু আমরা খাচ্ছি, খাচ্ছি না? আচ্ছা মায়েরা আপনারা যারা আছেন, এখন দেখেন যারা প্রেগনেন্সি যারা আমরা আছি, সিজার ছাড়া কোনো কল্পনাই নাই এখন। আগে সিজার ছিল, আগে সিজার করতেন, এখন কেন করতে হয়? আমাদের খাবারটা বিষাক্ত খাবার খাচ্ছি, আমাদের যে পাকস্থলী আছে, নারী প্রসবের যে জায়গাটা আছে, আমরা দুর্বল হয়ে গেছি, তাই না? এখন ডাক্তারের আগে যার বাড়িতে এই সমস্ত রোগ গেছে আর তারাই চিন্তা করে যে কবে সিজার করবো। এর কারণটা কি? খাদ্য অভ্যাস। এগুলো থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে চাই, অবশ্যই জৈব চর্চায় আসতে হবে। আপনি যখন জৈব চর্চা করবেন, আপনার মাটি যখন সুস্থ থাকবে, আপনার খাবার পরিপূর্ণ হবে, ঠিক আছে? এই জৈব চর্চা করতে করতে দেখবেন যে একটা সময় আপনার আর রাসায়নিক সার লাগবে না। তাহলে কি হলো? এই রাসায়নিক সারটা মাত্রায় কম আসবে, আপনার মাটি সুস্থ হবে, আপনি খাদ্য নিরাপদ পাবেন। এটা তো একটা শুধু বিষয় না। এটা হচ্ছে যদি আপনি প্রতিটা চাষাবাদের একটা মাত্রা আছে। আপনি ধানের বেলায় ক্রস আলাদা, ভুট্টা ক্ষেতের বেলায় ক্রস আলাদা, সবজির বেলায় আলাদা। যেমন ধানে যদি প্রতি শতকে আমরা 4 কেজি দিতে পারি, হ্যাঁ, আবার চাষাবাদ করতেছি, আবার 4 কেজি করে দিলাম, দ্বিতীয়বারেই আপনার রাসায়নিক সারের পরিমাণটা দিলাম। আর একটা বিষয় হলো আমরা কিন্তু ওই যে মাটি পরীক্ষা করি না, আমার কোন সার কি পরিমাণ দরকার কেউ জানে না। আমরা কিন্তু প্রতিযোগিতামূলক রাসায়নিক সার দিই, আর মনে মনে ভাবি বেশি সার বেশি ধান। হ্যাঁ, এটা কিন্তু আমরা প্রতিযোগিতামূলক কাজ করি। হ্যাঁ, আসলে আমাদের ওই কার ধানের গাছটা কত কালো হয়েছে, কালো হবে, আর আমরা ভাবি যে যত বেশি সার দিব বোধহয় তত বেশি বোধহয় উৎপাদন আমাদের হবে, তাই তো ভাই? মিঠুন,
কারণে বলছি যে কেন আমরা যাদের যে হচ্ছে তারা নিজে উৎপাদন করুক, নিজে ব্যবহার শিখুক, বাকি যে যুক্ত থাকবে সেটা তারা ব্যবসায় চিন্তা করবে। ইনাদের চিন্তা কিন্তু আলাদা। আপনাদের চিন্তা হচ্ছে আজকা করবো কালকা হবে আয়। হ্যাঁ, আমি অনুরোধ করব আপনারা আগে নিজে উৎপাদন করেন, নিজে ব্যবহার করেন, এরপর মানুষে আপনার খুঁজে নিন। সবথেকে বড় একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ওনার যে সহযোগিতা, আমাদের সাথে যে সহযোগিতার যে আশ্বাস, এটা অনেক বড় জিনিস মনে হয়। আপনারা অনেকেই আমরা যখন আপনাদের কাছে যাই, আমার চ্যানেল নাম হলো টেকসই কৃষি ইউটিউবে, আর পেজ হলো সবুজ আলো কেঁচো সার। মানে কেঁচো সার উৎপাদন করে আপনারা ইউটিউব ঘাটলেই পাবেন। সারা বাংলাদেশে সারা বাংলাদেশে, আমি সেদিন দেখছি সারা বাংলাদেশ এটা দিয়ে হলো সার্চ দিছিলাম, দিয়ে দেখলাম অনেক জনে করতেছে। অনেক জন করতেছে। এবং বললাম তো আমার এই দুইটা শিষ্য জাতীয় পদক প্রাপ্ত। এই আপনার কুষ্টিয়া একজন বাড়ি নাম হলো মর্জিনা। হ্যাঁ, এখন আসলে বললাম উদ্যোক্তারা যদি ভালো কাজ করতে পারে তাদের মানে জীবন ধারাটাই চেঞ্জ হয়ে যাবে। দাদা তাহলে আপনারা কি মানে এই মিঠুন না না দাদা 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 আমি একটু বলি আপনি এবার বসেন। জি এবার আমরা একটু ভূমিকা নেই, আপনারা অনেক কষ্ট করলেন আমাদের জন্য। এটা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই জি জি তো আমার একটা প্রশ্ন ছিল যে ভার্মি সার কতদিন পর্যন্ত ভালো থাকে? আচ্ছা আরেকটা আরেকটা আছে যে আমাদের এখানে যেহেতু ঘাস, তারপর খড়, ভুসি এই ধরনের কিছু মানে পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়, তো আমরা ওটাকে ওই ভার্মি প্লান্টে ব্যবহার করতে পারবো কিনা? আচ্ছা, এটা ঘাস বলতে পচা ঘাস। কাঁচা ঘাসগুলো যেমন জমিতে পাওয়া যায়, ঘাস, শুকনা কাঁচা, তারপর এই ধরনের লতা পাতা পাওয়া যায়, তারপর যেমন আমরা যে ভুসি গরুকে খাওয়াই এই ভুসি, তারপর হতে পারে গুঁড়া, এই ধরনের বাড়িতে কিছু যে বিষয়গুলো থাকে। আচ্ছা গোবরের সঙ্গে যেটা একেবারে নিষিদ্ধ হ্যাঁ, সেটা হলো ছাই। ঠিক আছে, একেবারে নিষিদ্ধ এটা না। আর একটা হলো বাঁশের কাঁচা পাতা বা শুকায় গিয়ে পাতা, এর পিছনে কিন্তু ধার থাকে। সেগুলো সব কেটে যাবে। হ্যাঁ, অনেকে বাঁশের বাগানের কাছে করতে পারে। হ্যাঁ, যদি বাঁশের পাতা পড়ে সেটা। আর আপনি যেটা বলতেছেন যে ঘাস বা আপনার কি বললেন এই যে লতা পাতা, ভুজির গুঁড়া বা লতা পাতা, এটা যদি আপনার গোবরের পরিমাণ বেশি থাকে, দেখা যাচ্ছে গোবর আপনি যদি বস্তায় বর্তমান 2 বছর ঠিক থাকে। প্লাস্টিকের বস্তায় যদি আপনি ওই যে আমার সার দেখেন, ওই যে সারটা দেখছেন তো, সার চিনেন, এটা একেবারে মাঠে ব্যবহার করা যায়।